গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 12-এর ফার্স্ট ইউনিটের 4th চ্যাপ্টার অর্থাৎ জননগত স্বাস্থ্য থেকে সিফিলিস সম্পর্কে আলোচনা করব। দেখো, সিফিলিস একটি যৌন রোগ, অর্থাৎ যৌন সংসর্গের মাধ্যমেই এই রোগটি সংক্রামিত হয়ে থাকে। অর্থাৎ যে কতকগুলো এসটিডি আমাদের মানব সমাজের মধ্যে রয়েছে তার মধ্যে সিফিলিস অন্যতম। সিফিলিস ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি এসটিডি। মূলত ট্রিপোনিমা প্যালিড্রাম নামক ব্যাকটেরিয়া বা স্পাইরোকিটের মাধ্যমেই এর সংক্রমণ হয়ে থাকে। এটা অনেকটা স্প্রিংয়ের মতো দেখতে একটি বিশেষ ব্যাকটেরিয়া, যা অ্যাক্সিয়াল ফিলামেন্টের মাধ্যমে বেশ কিছুটা লাফাতে পারে, 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত লাফাতে পারে। আর এই অ্যাক্সিয়াল ফিলামেন্টের মাধ্যমে অনেক সময় থিন ফিল্ম অফ ওয়াটারের মধ্য দিয়ে এরা মুভ করতে পারে, যার ফলে এই ট্রিপোনিমা প্যালিড্রাম অনেক ক্ষেত্রে মারাত্মক সংক্রামক হয়ে ওঠে। তো এই ট্রিপোনিমা প্যালিড্রাম নামক স্পাইরোকিট দ্বারা সংক্রামিত পুরুষ বা মহিলার শরীরে যে যৌন সংসর্গঘটিত রোগ দেখা যায় তাকে আমরা সিফিলিস বলি। সিফিলিস দুটো শব্দ নিয়ে এসছে, সিন থেকে সিফি কথাটা এসছে আর ফিলিন থেকে ফিলিস কথাটা এসছে, যার অর্থ হচ্ছে, সিন কথার অর্থ হচ্ছে টুগেদার, আর ফিলিন কথাটার অর্থ হচ্ছে সংক্রমণ। তাহলে একযোগে সংক্রমণ সিফিলিস কথার অর্থ। আমরা যদি দেখে থাকি, এই ট্রিপোনিমা প্যালিড্রাম বা সিফিলিস একটি ভয়ঙ্কর রোগ। মূলত এই রোগের সংক্রমণ কিভাবে হয়ে থাকে আমরা সেই প্রসঙ্গে এবার আসব। প্রথমত, এই রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে মূলত দেখা যায়, যদি কোনো মহিলা এই রোগে আক্রান্ত হয় তাহলে তার ভ্যাজাইনাল ট্র্যাকের যে রস বা মিউকাস বা সার্ভিক্স অঞ্চলে থাকা রসের মধ্যে কিন্তু এর উপস্থিতি পরিলক্ষিত হয়। এবার ওই মহিলার সাথে যৌন সঙ্গমে লিপ্ত তার স্বামী বা অন্য কোনো পুরুষের শরীরে কিন্তু অনায়াসে এই জীবাণু প্রবেশ করতে পারে। সুতরাং আক্রান্ত মহিলার সাথে সহবাস করতে যেমন এই রোগ সংক্রমণের ভয় থাকে, তেমনই অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো পুরুষ বা মহিলা সে গৌণ সিফিলিসে আক্রান্ত হয়, তাহলে তার দেহে যে সমস্ত ক্ষত সৃষ্টি হয়, ঘায়ের সৃষ্টি হয়, তার মধ্যে কিন্তু এই জীবাণু পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সেই ক্ষতের রস যদি তার সংস্পর্শে আসে কোনো সুস্থ ব্যক্তি, তার শরীরেও কিন্তু এ প্রবেশ করতে পারে। এছাড়াও যদি ধরো কোনো মহিলা সিফিলিসে আক্রান্ত হয়, তাহলে সেই মহিলা যদি কখনো গর্ভাবস্থা প্রাপ্ত হয়, তখন তার শরীরের মধ্যে যে ভ্রূণ রয়েছে সেই ভ্রূণের মধ্যেও কিন্তু থ্রু প্লাসেন্টা বা অমরার মাধ্যমেও কিন্তু সিফিলিসের সংক্রমণ হয়ে থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে প্রাথমিক সংক্রমণ হিসেবে আমরা মনে করি, যদি ধরো কোনো রেল স্টেশন বা কোনো বাস স্ট্যান্ডের যে পে অ্যান্ড ইউজ টয়লেটগুলো রয়েছে সেগুলো যদি নিয়মিত পরিষ্কার করা না হয়ে থাকে, তাহলে তাদের ফ্লোরে যদি সিফিলিসের জীবাণু থাকে তাহলে কিন্তু অনায়াসেই তা কিন্তু বিশেষত মহিলাদের ভ্যাজাইনাল ট্র্যাকে প্রবেশ করতে পারে। অনেক ডাক্তারবাবুরা এটাকে প্রাথমিক বা প্রাইমারি সংক্রমণ হিসেবে মনে করে থাকেন। তো আমরা এই যে মূলত 4টে পথ রয়েছে, যে পথের মাধ্যমে ট্রিপোনিমা প্যালিড্রাম কিন্তু মানবদেহে প্রবেশ করতে পারে। এবার আমরা আসব যে এই রোগের লক্ষণ প্রসঙ্গে, অর্থাৎ সিমটমস প্রসঙ্গে। তার আগে তোমাদের একটা কথা বলি যে এই রোগের ইনকিউবেশন টাইম বা পিরিয়ড হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ। ইনকিউবেশন পিরিয়ডটা কি মনে রাখতে হবে, যে কোনো রোগের জীবাণু কোনো ব্যক্তির দেহে প্রবেশ করার পর থেকে সেই ব্যক্তির দেহে প্রথম লক্ষণ যবে প্রকাশিত হচ্ছে
তার মাঝের সময়কালটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ ধরো টিপোনিমা প্যালিডাম যদি কোনো মহিলা বা পুরুষের শরীরে আজ প্রবেশ করে এবং তার মোটামুটি 15-20 দিন পর থেকে কিন্তু তার প্রথম লক্ষণ প্রকাশিত হবে। তাই এই মাঝের সময়কালটাকেই আমরা বলছি তোমার ইনকিউবেশন পিরিয়ড। তাহলে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে এই রোগের ক্ষেত্রে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। এবার আমরা সিফিলিসের লক্ষণগুলোয় চলে আসি। এর লক্ষণ বা সিমটমসগুলোকে আমরা 4টি পর্যায়ে ভাগ করতে পারি। প্রাথমিক পর্যায়ে সিফিলিসের যে লক্ষণগুলো প্রকাশিত হয় তাদেরকে একযোগে আমরা বলি প্রাইমারি সিফিলিস বা প্রাথমিক সিফিলিস। গৌণ পর্যায়ে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশিত হয় তাকে আমরা বলছি সেকেন্ডারি সিফিলিস বা গৌণ সিফিলিস। এবং মনে রাখতে হবে এই প্রাইমারি সিফিলিস এবং সেকেন্ডারি সিফিলিসের মাঝখানে একটা ছোট্ট পর্যায় থাকে যেটাকে আমরা ল্যাটেন্ট সিফিলিস বলি। এটাও একটা পর্যায়, আমরা আসবো এই প্রসঙ্গে। আর একদম শেষ পর্যায়ে অর্থাৎ প্রগৌণ সিফিলিস আমরা বলে থাকি। এক্ষেত্রেও এটাকে তৃতীয় স্তর বা ফাইনাল স্তরও বলা হয়ে থাকে। তাহলে কি দাঁড়ালো? প্রাথমিক সিফিলিসের কিছু লক্ষণ থাকবে, ল্যাটেন্ট সিফিলিসের কিছু লক্ষণ থাকবে, গৌণ সিফিলিসের কিছু লক্ষণ থাকবে এবং প্রগৌণ সিফিলিসের কিছু লক্ষণ থাকবে। আমরা প্রথমেই আসছি প্রাইমারি সিফিলিস বা তোমার প্রাথমিক সিফিলিসের লক্ষণগুলো। প্রথমত এই রোগের লক্ষণগুলো প্রকাশিত হয় ইনকিউবেশন টাইম পিরিয়ডের পর, অর্থাৎ তোমার 2 সপ্তাহের পর থেকে 4 সপ্তাহের মধ্যে এই রোগের লক্ষণগুলো প্রকাশিত হয়। কী হয় না, যদি কোনো মহিলা এই রোগে আক্রান্ত হয় তার সেক্ষেত্রে তার যোনিদ্বার অর্থাৎ ভ্যাজাইনাল ট্র্যাক্ট, তার সার্ভিক্স অঞ্চল, তার পিউবিক হেয়ার রিজিয়ন, অনেক সময় দেখা যায় তার স্তনবিন্দ, অনেক সময় ঠোঁট, এই জায়গাগুলোতে ছোট ছোট ফুসকুড়ি বা ফোসকার মতো ক্ষতস্থানের সৃষ্টি হয়। আস্তে আস্তে সেগুলো ক্ষত বা ঘায়ে পরিণত হয়। এটা হচ্ছে প্রথম লক্ষণ বা একটা প্রাইমারি লক্ষণের মধ্যে পড়ে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই সময় এই যে ক্ষতগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু কোনো রকম ব্যথা বেদনাহীন থাকে, অর্থাৎ এখানে কোনো ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ দেখা যায় না। অর্থাৎ এই যে ক্ষতস্থানগুলো এগুলো মোটেই কিন্তু ইনফ্ল্যামেটরি নয়। এবার আমরা যদি দেখি যে এই সময় যেটা হয় সেটা হচ্ছে যে শরীরের মধ্যে অনেক সময় সামান্য উত্তাপ, বিশেষ করে রাতের দিকে সন্ধ্যের পর থেকে সামান্য পরিমাণে জ্বর আসতে থাকে। এগুলো হচ্ছে প্রাইমারি লক্ষণের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে যে এই প্রাইমারি যে ক্ষতস্থানগুলো তৈরি হয় এই ক্ষতস্থানগুলো ফেটে গিয়ে অনেক সময় সেখান থেকে সামান্য রস বা পুঁজ বেরোতে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের সিফিলিসের লক্ষণ। আর এই প্রাইমারি ক্ষতস্থানগুলো যখন ফেটে যায় বা বিতীর্ণ হয় তখন সেখান থেকে কিন্তু দুর্গন্ধ ছাড়তে থাকে। তাহলে আমরা প্রাইমারি সিফিলিসের লক্ষণগুলো দেখলাম। এবার আমরা চলে আসি গৌণ সিফিলিস অর্থাৎ সেকেন্ডারি সিফিলিসের লক্ষণ সমূহ। দেখো, সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে যেটা দেখা যায় এটা মূলত তোমার 2 মাসের পর থেকে শুরু হয়, অর্থাৎ প্রথম সংক্রমণের 2 মাসের পর থেকে 5 বছর পর্যন্ত এই লক্ষণগুলো প্রকাশিত হতে থাকে। এবং এক্ষেত্রে যেটা হয় যে প্রাইমারি সিফিলিসে যেমন আক্রান্ত স্থানগুলোতেই মূলত ক্ষতস্থানের সৃষ্টি হয়, এক্ষেত্রে কিন্তু পুরুষদের পেনিস বা পুংজনন অঙ্গ, তলপেট, মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ট্র্যাক, পিউবিক হেয়ার রিজিয়ন, পেলভিক অঞ্চল, স্তনবিন্দ, এগুলো তো প্রাইমারি লক্ষণ প্রকাশিত হয়েছে। এই অঞ্চলগুলোতে ক্ষতস্থান সৃষ্টির সাথে সাথে কিন্তু পাশাপাশি হাতের তালু, জিভ, কপাল, বুক, পিঠ, পায়ের তলদেশ, এই সব জায়গাগুলোতেও কিন্তু বড় বড় ক্ষতস্থান হতে সৃষ্টি করে। এবং এগুলো প্রথমে ফুসকুড়ির আকারে সৃষ্টি হলেও পরবর্তীতে এগুলো বড় হয়, ফেটে যায়, ফেটে গিয়ে সেখান থেকে পুঁজ
রস বেরিয়ে আসে এবং এক্ষেত্রে কিন্তু প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, যেটা প্রাইমারি সিফিলিসের লক্ষণে কিন্তু হয়নি। অর্থাৎ সেকেন্ডারি সিফিলিসে যে সমস্ত ক্ষতস্থানগুলো সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু তীব্র জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় এবং এগুলো ফেটে গিয়ে সেখান থেকে পুঁজ রস বেরিয়ে আসে। দেখো, গৌণ সিফিলিসের যদি ট্রিটমেন্ট করা হয়, গৌণ সিফিলিস প্রথমের দিকে লক্ষণগুলো কিছুটা মনে হয় ভালো হয়ে যায়, কিন্তু পরবর্তী 5 বছরে কিন্তু আবার প্রকাশিত হতে পারে যে কোনো সময়। তাই এক্ষেত্রে যখন এই লক্ষণগুলো একটু বেশি মাত্রায় প্রকাশিত হয় গৌণ সিফিলিসের ক্ষেত্রে ক্ষতস্থানগুলো, তখন দেখা যায় যে সেই ব্যক্তির প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় এবং অনেক ক্ষেত্রে তীব্র জ্বর আসে। এর পাশাপাশি দেখা যায় যে খিদে অনীহা হয়, অর্থাৎ খেতে চায় না, প্লাস তার সাথে সাথে তোমার দেখা যায় যে শরীরের যে ওজন, সেই ওজন কিন্তু মাত্রাতিরিক্তভাবে ফল করতে থাকে, অর্থাৎ দৈহিক ওজন কিন্তু কমে যেতে থাকে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যে পড়ে। এইবার দেখো, যেহেতু গোটা শরীরের প্রায় সব অংশেই ক্ষতস্থানের সৃষ্টি হয় এবং সেই অংশগুলো বিদীর্ণ হয়ে গিয়ে সেখান থেকে পুঁজ রস নির্গত হতে থাকে, তাই গোটা শরীরে দুর্গন্ধ হয় এবং এই গৌণ সিফিলিসে আক্রান্ত ব্যক্তির ধারে কাছে বা সেই বাড়িতে অন্যান্য যারা থাকে তারা কিন্তু তীব্র গন্ধ অনুভব করে, তার কাছেই টেকা যায় না, এত দুর্গন্ধ হয় সিফিলিস। এবং এই গৌণ সিফিলিসে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা এবং তার দেহের রস যদি সংস্পর্শে আসে তাহলে কিন্তু এই রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা আসি ল্যাটেন্ট সিফিলিস। দেখো, প্রাথমিক সিফিলিস এবং গৌণ সিফিলিসের মধ্যবর্তী একটা অংশ হচ্ছে এই ল্যাটেন্ট সিফিলিস। এক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশিত হয় না, কিন্তু ট্রেপোনিমা প্যালিড্রাম কিন্তু ওই ব্যক্তির রক্তে অবস্থান করে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির রক্তে অবস্থান করার পরেও যদি কোনো লক্ষণ প্রকাশিত না হয় তাকে আমরা ল্যাটেন্ট সিফিলিস বলি। মূলত প্রাইমারি এবং সেকেন্ডারি সিফিলিসের মাঝেই এটা দেখা যায়। এবার আমরা আসি প্রগৌণ সিফিলিস। প্রগৌণ সিফিলিস হচ্ছে প্রথম সংক্রমণের 5 বছরের পর থেকে 22 বছর পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে। এই অবস্থায় দেখা গেছে যে শরীরের বিভিন্ন অংশে গুমার গুমা কি না, গুমা হচ্ছে এক ধরনের টিউমারের মতো আউটগ্রোথ বা প্রবর্ধক, যেগুলো সৃষ্টি হওয়ার পরে সেগুলো পরবর্তীতে ফেটে গিয়ে বিদীর্ণ হয়ে এখানে পুঁজ, কল, রস ইত্যাদি বেরিয়ে আসতে থাকে। এখন এই প্রগৌণ সিফিলিসের ক্ষেত্রে দেখা গেছে ত্বক, পেশি, আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, চোখ প্রভৃতি অঙ্গ কিন্তু সংক্রামিত হতে থাকে। এখন এই প্রগৌণ সিফিলিস যদি দেখা যায় যে মানুষের হৃৎপিণ্ড, রক্তবাহ, পেশি এই সমস্ত জায়গাতে হচ্ছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমে হচ্ছে, তখন তাকে আমরা বলি কার্ডিওভাস্কুলার সিফিলিস। যদি দেখা যায় যে এটা মানুষের ব্রেনের বিভিন্ন অংশ, চোখ, সুষুম্না কাণ্ড অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন অংশে সংক্রামিত হচ্ছে, তখন তাকে আমরা বলি নিউরোসিফিলিস। তাহলে আমরা সিফিলিসের বিভিন্ন লক্ষণগুলো দেখলাম। সিফিলিসের ক্ষেত্রে প্রগৌণ পর্যায়ে যেটা আমরা বললাম, সেখানে যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয় তাহলে দেখা গেছে যে আক্রান্ত ব্যক্তি পক্ষাঘাত দেখা যায় এবং অনেক সময় তার মৃত্যুও হতে পারে। এবার আসি এই রোগের ট্রিটমেন্ট প্রসঙ্গে। প্রথমেই দেখো, সিফিলিসের দুটো দিক আছে। প্রথম কথা হচ্ছে যে সংক্রমণটাকে আটকাতে হবে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির কাছে যাওয়া উচিত নয়, তার সংস্পর্শে থাকা উচিত নয়, এই দিকটা নিষিদ্ধ পল্লীতে যাওয়া উচিত নয় ইত্যাদি, এবং কোনো ক্ষতস্থান হাত দেওয়া উচিত নয় ইত্যাদি এগুলো। এবং যৌন সঙ্গমের সময় কন্ডোম, ডায়াফ্রাম এগুলোর ব্যবহার করলে অনেক সময় ভালো সুফল মেলে। অন্য একটা দিক, যারা এই রোগে আক্রান্ত তাদের প্রাথমিক পর্যায়েই কিন্তু এর ট্রিটমেন্ট সম্ভব, অর্থাৎ গৌণ সিফিলিস, প্রগৌণ সিফিলিসে কোনো ট্রিটমেন্ট হয় না। প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট বলতে সেখানে পেনিসিলিন, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে সুফল মেলে এবং অনেক ক্ষেত্রে সিফিলিস কিন্তু প্রাথমিক পর্যায়ে হলে সেরে যায়। গৌণ সিফিলিস, প্রগৌণ সিফিলিস কিন্তু কোনো রকমভাবেই সারে না। তাহলে সিফিলিস সম্পর্কে আজকে আমরা টোটাল আলোচনা করলাম।